এশিয়ার সেরা আরও একবার হয়েছে বাংলাদেশের যুবারা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ভারতকে হারিয়ে। আর যুব দলের সাফল্যের দিনই সিনিয়র দল অর্থাৎ জাতীয় দল কিন্তু হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। আমাদের বিষয়টাও আজকে ঠিক এমনই, যুবরা সাফল্য পাচ্ছে কিন্তু সিনিয়র দলে গিয়ে তারা আসলে কেন খুব বেশি ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। এই মিল অমিল নিয়ে আমরা কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো পরামর্শ, মতামত কিংবা বক্তব্য আপনারা উপস্থাপন করতে পারেন। আরিফুল ইসলাম রনি আছেন আমাদের সঙ্গে। রনি, আমরা বলছিলাম যে যুব দলের সাফল্য, সিনিয়রদের ব্যর্থতা, সেটা কালকের জন্য যেমন মিলে গেছে, ওভারঅল বাংলাদেশের ক্রিকেটের জন্যও কিন্তু দারুণ একটা মিল এটা। কিন্তু তেমনটা তো আমরা চাই না। আমরা চাই যে যুব দলের চেয়েও আসলে মূল দলে বাংলাদেশ বেশি সাকসেস দেখাক, সেখানে গড়ে উঠুক ক্রিকেটাররা। কেন বাংলাদেশ যুব দলে বেশি সাফল্য পায়, এটার কোনো রহস্য আছে কিনা? আর কেন বাংলাদেশ সিনিয়র দলে বেশি সাফল্য পায় না, সেটার কোনো কারণ আছে কিনা? হ্যাঁ, দুটোই আসলে মানে খুব এভিডেন্ট যে যুব দলে বাংলাদেশ সাফল্য মানে চ্যাম্পিয়ন তো হচ্ছে মানে গত কয়েক বছর ধরে, কিন্তু তার আগেও একটা পর্যায়ে বাংলাদেশ ক্রিকেট যখন শীর্ষ পর্যায়ে খেলে না, তখন কিন্তু যুব পর্যায়ে বাংলাদেশের একটা লেভেলে সাফল্য ছিল। সেটার পজিটিভলি যদি বলি, সেটা একটা বাংলাদেশের ট্যালেন্টেড ক্রিকেটার আসছে যুব পর্যায়েগুলোতে, বাংলাদেশ হয়তো বেশি গুরুত্ব দিচ্ছে। যেটা ধরুন অস্ট্রেলিয়া, তাদের ক্রিকেট সিস্টেম তো খুব ডেভেলপড। ইন্ডিয়া, তারা কিন্তু আগামী যুব বিশ্বকাপের জন্য এখনও দলটাকে সেভাবে প্রিপেয়ার করা শুরু করেনি, হয়তো বাছাই প্রক্রিয়া চলছে বা কয়েকজনকে দেখছে। এই যে ইন্ডিয়া যে দলটা খেললো এই এশিয়া কাপে, আমি শিওর যে ওয়ার্ল্ড কাপ যেতে যেতে সেখানে আরও কিছু চেঞ্জ ডেফিনেটলি আসবে। বাংলাদেশ সেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, সেটা একটা ব্যাপার। বয়সের একটা ব্যাপার আছে। আমি শুরুতে পজিটিভটা বললাম, আর নেগেটিভটা যদি বলি, বয়সের একটা ব্যাপার আছে বাংলাদেশের ক্ষেত্রে। দেখুন, বয়সের যে 9-6 হয় সেটা তো আসলে ওপেন সিক্রেট, আমরা সবাই জানি। এবারে যদি দেখেন, আমি তাদের কোনো সাফল্যকে খাটো করছি না, বাট এই আন্ডার-19 টিমে আপনার গত এশিয়া কাপ খেলেছে এরকম 5 জন ক্রিকেটার আছে, এবং হলো যে আগামী ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে না শিওর এরকম 2-3 জন ক্রিকেটার আছে, কারণ তাদের বয়স অলরেডি 19 হয়ে গেছে। সো তাদেরকে এই এশিয়া কাপে খেলানো খুব জরুরি ছিল না। আল ফাহাদ, মারুফিদার 18 বছরের বেশি, শিহাব জেমস কালকে যিনি অনেকক্ষণ উইকেটে ছিলেন, 19 বছর হয়ে গেছে। ফাহাদ গোটা টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছে, তার 19 বছর হয়ে গেছে। সো এই ব্যাপারগুলো আছে। ইন্ডিয়া যেমন, আবার দেখুন তাদের কালকে 2 ওপেনার ছিল, 17 বছর বয়স একজনের, আরেকজনের 13 বছর বয়স, অফিসিয়ালি হয়তো 15 বছর বয়স। তাদের একটা ধারা আছে যে তারা এক ওয়ার্ল্ড কাপে, এক আন্ডার-19 টিমে মানে কখনো একাধিকবার কোনো ক্রিকেটারকে একাধিকবার বিশ্বকাপে খেলাবে না বা একাধিক আন্ডার-19 টিমে খেলাবে না। সো এই ব্যাপারগুলো আছে। সব মিলিয়ে আসলে বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য আছে। বাংলাদেশের স্কুল ক্রিকেটটা গত কিছুদিন ধরে খুব ভালো হচ্ছে। স্কুল ক্রিকেট থেকে প্রচুর ক্রিকেটার উঠে আসছে, প্রচুর ক্রিকেটার, এটাও একটা ফ্যাক্ট। তো সব কিছু মিলিয়ে বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে, যেটা মানে সেটাকে খাটো করে দেখার কোনো কারণ নাই। বাট বয়সভিত্তিক ক্রিকেটের দলীয় সাফল্যটা আসলে খুব বড় কিছু মিন করে না। সেখানে ব্যক্তিগত প্রতিভা কত আছে, তাদের ক্যারেক্টার কেমন, ভবিষ্যতের জন্য তাদেরকে কতটা শায়িত করা যায়, এই ব্যাপারগুলো হলো আসল। সেই জায়গাটাতেই আসলে বাংলাদেশ পিছিয়ে পড়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেতে যেতে। মানে আপনার পরের প্রসঙ্গ যেটা, মানে অনূর্ধ্ব-19 থেকে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে ধাপগুলো, সেই ধাপগুলোতে অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে যতটা ডেভেলপ বা যে সিস্টেমটা আছে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড, যে কোনো দেশে, বাংলাদেশে এখানে অনেকটা পিছিয়ে। সেখানেই আসলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। এই 4 বছর পরে যে বাংলাদেশ ভারতীয় দলটাকে কালকে হারালো, আমি শিওর যে এই 4 বছর পরে, আগামী 4 বছর 5 বছর পরে এই দলের যে ক্রিকেটাররা যে জায়গায় থাকবে, বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার হয়তো সেই জায়গায় থাকতে পারবে না। মানে সেটার কারণটা কি তাদের ব্যক্তিগত প্রতিভার ঘাটতি নাকি পরের চর্চার ঘাটতি? না, এই লেভেলে প্রতিভা মোটামুটি সবারই আছে, এবং যখন আন্ডার-19 লেভেলে আপনি চ্যাম্পিয়ন হচ্ছেন, ডেফিনেটলি আপনার সেই লেভেলের প্রতিভা আছে, সেই লেভেলের স্কিল এই জন্য আছে। কিন্তু সেটাকে ঘষে মেজে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তৈরি করা, সেটা বেশ কিছু ব্যাপার আছে। দেশের ক্রিকেট সিস্টেম, দেশের ক্রিকেট কালচার, প্লাস ব্যক্তিগত তাড়না এবং নিবেদন, এই ব্যাপারটা তো আছে। আমাদের অনেক ক্রিকেটাররা, আমরা সিস্টেমের কথা অনেক সময় বলি, কিন্তু এটাও বলতে হবে যে আমাদের ক্রিকেটাররা একটা লেভেলের পর গিয়ে হয়তো সেই মোটিভেশন তাদের থাকে না, বা আরো কিছু অ্যাচিভ করা, আরো বড় কিছু অ্যাচিভ করা। ডেফিনেটলি আমি যদি মানে একটু মানে ক্রিটিক্যালি বলি বা একটু বাজেভাবেও বলি, বাট যেটা রিয়েলিটি, ধরুন আমি ইন্টারন্যাশনাল মানে আন্ডার-19 থেকে ন্যাশনাল টিমে এসে কয়েকটা ম্যাচ খেললাম, তারপরে যেটা হয় যে ডোমেস্টিক ক্রিকেটে এখন প্রচুর টাকা পয়সা আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছু খেললাম, একটা কন্ট্রাক্টে থাকলাম, তাহলে হয়তো 2-3 সিজন খেললে আপনার লাইফ সেট হয়ে যায়। টু বি অনেস্ট, বাংলাদেশের বাস্তবতায় ফ্ল্যাট, গাড়ি, আপনার একটা ফ্যামিলি, লাইফ সেট হয়ে যায়। তারপর কিন্তু ওই যে পুশটা লাগে, হ্যাঁ, আপনি তো এটা তো আপনার মানে আপনি যদি ক্রিকেটার হন, প্রফেশনাল ক্রিকেটার, এটা কিন্তু আপনার লাইফ না। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা যদি মিডল ক্লাস চিন্তাভাবনা করি, তাহলে মনে হয় যে হ্যাঁ, লাইফ আমার সেট, ঠিক আছে, এরপর আমি ডোমেস্টিক ক্রিকেট খেলে যাবো, ওই পুশটা হয়তো থাকে না। একটা লেভেলে মানে প্র্যাকটিস করে গেলে আমি ডোমেস্টিক ক্রিকেট খুব ভালোভাবে খেলে যাবো, যে টাকা ডোমেস্টিক ক্রিকেট এখন আছে, মাঝে মাঝে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবো কিংবা কন্ট্রাক্টে থাকবো, তাহলে কিন্তু
খুব ভালোভাবে 10-15 বছর তিনি খেলে যেতে পারবেন, কিন্তু ওই নেক্সট লেভেলে যাওয়া যে তাড়না, এটা আমাদের ক্রিকেটারে থাকে না, এটা ফ্যাক্ট। এটার অসংখ্য উদাহরণ আছে, যারা দুই একজন সেই বাধাটা, মেন্টাল ব্যারিয়ারটা পার হতে পারে, তারা মানে হয়তো ভালো করতে পারে। প্লাস দেশের ক্রিকেট সিস্টেমের ব্যাপার তো আছে, ক্রিকেট কালচারের ব্যাপার আছে, ক্রিকেট কোচিংয়ের ব্যাপার আছে। তারা যে মানে আন্ডার-19 পর যে লেভেলের কোচিং পাবে, বাংলাদেশ সেই লেভেলের কোচিংটা বাংলাদেশ পায় না। ডোমেস্টিক ক্রিকেট প্লাস এইচপি বলেন, একাডেমি বলেন, এইসব পর্যায়ে আমাদের কোনো সেরকম প্রতিষ্ঠিত একাডেমি নেই। এইচপিটাইকেই বলা যায় মানে একাডেমিতে আসলে, যেটা আপনাদের সত্যি অনেকবার বলেছি যে আমাদের একাডেমি হলো একটা হোস্টেল, যেখানে ঢাকার বাইরে বা ইয়াং ক্রিকেটাররা থাকে। সেই একাডেমি নাই। এইচপিতে ক্রিকেটারদের ট্রেনিং দেওয়া হয়, সেটা 3-4 মাস, এবং সেখানেও আসলে মানে কী মানের কোচিং তারা পায় সেটা নিয়ে সন্দেহ আছে, সংশয় আছে। প্লাস এই টিমের মানে আপনার রেগুলার কোনো ফিক্সচার নাই, যেটা এখন এই মানে হবে বলে শুনছি। আগামী 3-4 বছরের একটা বেশ টাইট স্কেজুল আছে এই টিমের, যদি হয় খুবই ভালো। কিন্তু অন্যান্য দলে যে এই টিমের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো না। সো এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ পিছিয়ে পড়ে আন্ডার-19 লেভেলে পরে গিয়ে। তার মানে আপনি দুটোর দিকই দেখছেন, একদিকে হলো ক্রিকেট কালচার, আরেকদিকে হলো প্লেয়ারদের নিজস্ব ইচ্ছা এবং সামর্থ্যের ঘাটতি, যদি আমি বলি সেটাও। এই জায়গায় আসলে মানে আমি বলি যে প্রত্যেকবারই প্রতিশ্রুতি আসে। আপনার নিশ্চয়ই মনে আছে যুব বিশ্বকাপ যেবার জিতেছিল বাংলাদেশ, অনেক প্রতিশ্রুতি ছিল এই দলটাকে বিদেশে পাঠিয়ে দীর্ঘদিন ট্রেনিং করানো হবে, কিংবা এই দলটার প্রত্যেককে আমরা খুব কাছে থেকে রাখবো। কিন্তু সেই দলের খুব বেশি ক্রিকেটার কিন্তু খুব বড় লেভেলে গিয়েছে এখনও আমরা বলতে পারি না। 4 বছর কিন্তু হয়ে গেছে অলরেডি, আমি 4 বছরের প্লাস আসলে। সেই জায়গাটায় আপনার কি মনে হয় যে আসলে আমরা এবারও হয়তো বা কোনো প্রতিশ্রুতি কথা বলবো এই দলটাকে নিয়ে, বিশ্বকাপকে নিয়ে হয়তো প্রত্যাশা দেখবো? ডেফিনেটলি মানে সেরকম হবে, এবং অলরেডি পুরস্কার দেওয়া হবে বলে শুনছি। আমি ঠিক জানি না, ওকে ঠিক আছে, তারা পারফর্ম করেছে, এটা কিন্তু প্রথমত তাদের দায়িত্ব, তারা কিন্তু এই লেভেলের জন্য তৈরি হচ্ছে। তারপরেও একটা লেভেলের আপনি উপরে হোক বা পুরস্কৃত তাদেরকে করতেই পারেন মোটিভেট করার জন্য। কিন্তু যেমন গত এশিয়া কাপে বাংলাদেশ যখন জিতে আসলো আন্ডার-19 এশিয়া কাপে, তখন তাদেরকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, এটা খুবই দৃষ্টিগোচর ছিল আসলে। মানে মনে হচ্ছিল যে তারা আসলে ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে, মানে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ না, মানে মেইন ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে এরকম। এবং আলটিমেটলি তারা কী হলো, তারা কিন্তু মেইন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে গিয়ে সেমিফাইনালে উঠতে পারেনি, মানে এশিয়া কাপ যে দলটা জয় করেছিল। সো এটাই বলছি যে এটা গেলো কালচারের ব্যাপার। কিন্তু আন্ডার-19 এশিয়া কাপ জিতেছে, খুব ভালো, তাদেরকে আরও পরের ধাপের জন্য রেডি করো, তাদেরকে দেশের ক্রিকেট সিস্টেমটাকে পোক্ত করো। কিন্তু আমাদের আসলে দেখনদারি ব্যাপারটা বেশি থাকে। সো তাদেরকে আমি পুরস্কার দিলাম, আর্থিক পুরস্কার দিলাম বা বস্তুগত পুরস্কার দিলাম, কিন্তু তাদেরকে যদি আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তৈরি না করি, আপনি যেটা বলছিলেন যে 2020 সালে যারা বিশ্বকাপ জিতলো তারপর দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা, ইংল্যান্ডে ক্যাম্প করার কথা, ওই সময় কোভিডের একটা বাধা ছিল। কিন্তু তারপরও তো সেটা তো মানে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনার ইনভেস্ট তো এখানে করতে হবে, আপনি দেশের ক্রিকেটের যে আয়গুলো করছেন, ইনভেস্ট কিন্তু এখানে করতে হবে। এখন ওই দলের অনেক ক্রিকেটারই এখন জাতীয় দলে খেলছেন, কিন্তু কেউ প্রতিষ্ঠিত হতে পারেননি সেভাবে। প্রতিভার ঝলকটা দেখাচ্ছেন, কিন্তু কোথাও একটা মিসিং আছে। সেই মিসিং লিঙ্কটাই কিন্তু পূরণ করার কথা আমার ক্রিকেট সিস্টেমে, আমার এইচপিতে, আমার এ দলে, সেটা বাংলাদেশ করতে পারেনি, যেটা ইন্ডিয়া বা অন্যান্য দলগুলো করে ফেলছে। আপনি জয়সওয়াল দেখেন আজকে কোথায়, ইভেন রবি বিষ্ণয় ওই সময় খেলছে। রবি বিষ্ণয় তো হয়তো জাতীয় দলে এরকম রেগুলার খেলতে পারছে না, ইন্ডিয়ার ক্রিকেট এত শক্তিশালী, তারপর তিনি যখন খেলেন যেভাবে পারফর্ম করেন, আমাদের ওই দলের কোনো ক্রিকেটার তো সেভাবে যেতে পারেন না। সো এগুলোই কিন্তু ক্রিকেট সিস্টেম তাদেরকে সেভাবে পোক্ত করেছে। সো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতলে ভালো, কিন্তু কিছুই যায় আসে না আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রে। ওই ক্রিকেটারদের আমরা কীভাবে তৈরি করছি পার্সোনালি একটা ক্রিকেটারকে, সেটার উপর আসলে ডিপেন্ড করে, যেখানে বাংলাদেশ পিছিয়ে পড়ে পারবে। ক্রিকেট বোর্ডের তো কর্মকর্তার পরিবর্তন হয়েছে, দৃষ্টিভঙ্গিরও কি পরিবর্তন হয়েছে এর মধ্যে? আপনার কি মনে হয় গত বছরের এশিয়া কাপ জয় আর এই বছরের এশিয়া কাপ জয়ের পরে আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা আমি মানে খুবই কৌতূহল নিয়ে তাকিয়ে থাকবো যে তারা আসলে কীভাবে ট্রিট করেন। অলরেডি পুরস্কারের কথা বলছি, যেটা বললাম, এগুলো আসলে খুব চটকদার ঘোষণা, এবং এগুলো মানে হয় কি, মানে মিডিয়া হয়তো বলে, পাবলিকও জানতে চায়, পাবলিক আবার গালাজও করে, কিন্তু তারা আবার জানতে চায় এই পুরস্কার কি দিল। মানে এটা আমাদের ওভারঅল দিলেও কথা, না দিলেও কথা। হ্যাঁ, ওভারঅল ক্রিকেট কালচার প্লাস আমাদের সোশ্যাল স্ট্রাকচারই এরকম আসলে। সো আমি দেখতে চাইবো যে আসলে এই পুরস্কার দিক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলছি তার পাশাপাশি তাদের বেড়ে ওঠার জন্য কি করা উচিত করে, সেটা আমরা খুব কৌতূহল নিয়ে আমি আসলে অপেক্ষায় আছি। এক্স্যাক্টলি সেটাই বলছিলাম যে খুব মানে নিবিড়ভাবে দেখতে চাইবো যে আসলে তারা কীভাবে তাদেরকে ট্রিট করেন। যেমন বাংলাদেশ যে দলটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয় করেছিল, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে প্রচুর ম্যাচ খেলেছিল 2 বছর ধরে, যেটা আবার গত ওয়ার্ল্ড কাপের আগে ততটা হয়নি। সো এখন এই লেভেলে আমি চাইবো যে তাদেরকেও প্রচুর ম্যাচ খেলানো হবে দেশের বাইরে। বাংলাদেশ কিন্তু 2026 টি-20 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা খেলবে হলো জিম্বাবুয়ে এবং নামিবিয়া। সো কন্ডিশন টোটালি ডিফারেন্ট। সো সেটার জন্য প্রিপেয়ার করা, সম্ভব হলে সেখানে ট্যুর করানো, সেটা শুধু ওয়ার্ল্ড কাপের জন্য না, তাদের ফিউচারের জন্যও খুব ভালো হবে। সো এবং ওই স্পেসিফিক ট্রেনিংগুলো দেওয়া, আপনার ব্যাটিং বোলিংয়ের যে স্পেসিফিক জায়গায় যে ঘাটতিগুলো আছে, এবং তাদেরকে পোক্ত করা,
আপনার মেন্টালিটিতে তারা যাতে মানে খুব রিচ হয় সেই ব্যাপারগুলো দেয়া, ইভেন মিডিয়া হ্যান্ডলিং করা, সেটাও তাদেরকে কিন্তু এই লেভেল থেকেই শেখানো উচিত, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনার সোশ্যাল সাইটগুলো কিংবা আপনি সোশ্যাল সাইটে কীভাবে নিজেকে উপস্থাপন করবেন, সেখান থেকে কতটা দূরে রাখবেন, এই ব্যাপারগুলো মানে তাদেরকে শেখানো, কারণ এটা বাংলাদেশের বাস্তবতা, এটা খুব দরকার। এগুলো কিন্তু এই লেভেল থেকে করা উচিত। কালকে আমি একটা ক্লিপ দেখছিলাম, রিয়ান পারাক, আপনার হয়তো ইন্ডিয়ান ক্রিকেটার, আইপিএল খেলেন, তিনি বলছিলেন যে 2020 আইপিএলের সময় সম্ভবত, তো তার খুব জীবনে একটা বড় শিক্ষা হয়েছে। তিনি যেহেতু ইন্ডিয়ান ক্রিকেটার, চারপাশ থেকে অনেক কথা সোশ্যাল সাইডের ব্যাপারটা আছে। তো আইপিএলে একটা ম্যাচে রাজস্থান রয়্যালসে খেলেন, সেখানে বেন স্টোকস প্রচুর মার খেয়েছেন সেদিন, ব্যাটিংয়ে ফেল, বোলিংয়ে মার খেয়েছেন, ধুন্ধুমার মারটার খেয়ে দলকে মোটামুটি তিনি হারিয়ে দিয়েছেন। সো এবং যেটা হয় যে ফেসবুকে, টুইটারে তাকে একদম ধুয়ে দেওয়া হচ্ছে। তো তিনি ইয়াং ক্রিকেটার, দেখছেন স্টোকস বসে ফোন টোন দেখছেন, তো গিয়ে তার কাছে বলছে তুমি এইগুলো কীভাবে সামলাও। তো স্টোকস বলছে যে তার হোয়াটসঅ্যাপটা দেখিয়েছে, যে হোয়াটসঅ্যাপে 4 জনের মেসেজ আছে সেখানে, তার বাবা, তার মা, তার কোচ এবং হলো যে তার খুব ক্লোজ ফ্রেন্ড। যে আমার হোয়াটসঅ্যাপে 4 জনের মেসেজ আমি দেখি, আমি জানি যে তারা আমাকে কী মেসেজ পাঠাচ্ছেন, তারা কীভাবে পাশে থাকবে। তারপর গোটা দুনিয়ায় কী হচ্ছে আমি সেটা নিয়ে বদার না, আমি আমার কাছের লোকদের নিয়ে বদার, জাস্ট তাদের থেকে মানে তাদের সঙ্গে আমার সংস্পর্শ থাকে আর কি। সো এই জিনিসগুলো আমাদের উপমহাদেশের ক্রিকেটারদের কিন্তু মানে খুব টাফ। এটা আমরা মানে ম্যাচ শেষে, ম্যাচের আগে পরে দেখছি সোসাইটি কে কী বলছে, এগুলো আন্ডার-19 লেভেল থেকে আসলে শিক্ষা দেওয়া উচিত। তো সব কিছুরই পার্ট আর কি। আমরা আরও কথা বলবো আপনার সঙ্গে, সিনিয়র দলকে নিয়ে একটু কথা বলতে চাই। ওয়েস্ট ইন্ডিজে আছে বাংলাদেশ জাতীয় দল, কালকে প্রথম ওয়ানডেতে হেরে গেছে, সে বিষয়ে কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবে। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম যুবাদের সাফল্য, সিনিয়রদের ব্যর্থতা, সেই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি, bdnews24.com-এর স্পোর্টস এডিটর। আমরা বিরতির আগে যুব দলকে নিয়ে কথা বলছিলাম। যুব দলের বেশ কজন ক্রিকেটার কিন্তু আছেন জাতীয় দলে, এটাও সত্য কথা, কিন্তু হয়তোবা সেরকমভাবে মেলে ধরতে পারছেন না নিজেকে, যেটা আমরা বলছি, কিংবা ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার নিজেদেরকে প্রমাণ করতে পারছেন না। তারপরও বাংলাদেশ দলের পারফরমেন্স নিয়ে আপনি কী বলবেন, যে কালকের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা মানেই বাংলাদেশের জয়, এমন একটা ধারণা তৈরি হয়ে গিয়েছিল? হ্যাঁ, হতাশাজনক। স্পেশালি জ্যামাইকা টেস্ট জয়ের পর ভেবেছিলাম যে দল আরেকটু স্পিরিটেড থাকবে, উজ্জীবিত থাকবে এবং সেটার প্রতিফলন মাঠে পড়বে। আমার ধারণা দল উইকেট অ্যাসেস করতে ভুল করেছিল, কিংবা এমন হতে পারে আসলে তারা মানে ধরেই নিয়েছিল এরকম। যেমন ম্যাচ শেষেও মিরাজ বলছিলেন যে তিনি ম্যাচের শুরুতে টসের সময় তিনি বলেছেন যে 280 রানের উইকেট, এবং ম্যাচ শেষে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আবার যে এখন তো কি মনে হয় যে 280 রানের উইকেট, তিনি বলেছেন যে হ্যাঁ, আমার মনে হয় যে রানটা নিয়ে আমি সন্তুষ্ট। সো একটু কনফিউজিং, কারণ মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে আসলে উইকেটের যে আচরণ ছিল, এবং কমেন্টেটররা বলছিলেন, সবাই বলছিলেন যে এটা আসলে মানে 290-300 রানের উইকেট না, ইনফ্যাক্ট 320 এখানে একটা পার স্কোর হতে পারতো, বা 330-40 হতে পারতো। সো বাংলাদেশ এখানে ডেফিনেটলি মিস করেছে, এবং বোলিংও আসলে খুব খুব ভালো হয়নি। আমার মনে হচ্ছে যে পেস আক্রমণটা কালকে যেটা বেছে নেওয়া হয়েছে একটু ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছিলো। আপনার তানজিম সাকিব, তাসকিন এবং নাহিদ রানা তিনজনে একটু হিট দ্য টেক টাইপ বোলার, যেখানে হাসান মাহমুদ অপশন ছিল যিনি নতুন বলটা দুই দিকে সুইং করাতে পারেন। শরীফুল থাকলে যেটা হতো যে একটা বাহাতি ভেরিয়েশনটা থাকে। সো সুযোগ যেহেতু ছিল একটু ভেরিয়েশন থাকতে পারতো, কিন্তু বোলিং আক্রমণটা একটু ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছিলো। বাট আমার মনে হয় যে রানটা কম হয়ে গেছিলো, এবং সেখানে মিরাজেরও একটা বড় দায় আছে, তিনি 4 নম্বরে খেলছেন। মিডল অর্ডার একটা শূন্যতা আছে, যেহেতু তাহিদ হৃদয় নাই, মুশফিকুর রহিম নাই, কিন্তু 4 নম্বরে ওয়ানডেতে 4 নম্বরে খেলার মতো, স্পেশালি এই ধরনের উইকেটে, যেখানে একটু ট্রিকি উইকেট, মিরপুরের মতো উইকেট বা একটু বল থমকে আসে, সে ধরনের উইকেটে তিনি হয়তো ম্যানেজ করতে পারবেন। কিন্তু যেখানে আসলে স্ট্রোক প্লে দাবি করে আপনার এই ধরনের উইকেট, সেখানে আসলে 101 বলে 74 রানের ইনিংসটা আসলে দলের জন্য ক্ষতিকর। তার শটের রেঞ্জ এখনও এতটা বাড়েনি, বা পাওয়ার এখনও এতটা নেই। সো এগুলো নিয়ে মানে পরের ম্যাচগুলোর আগে এগুলো তো ফাইন টিউন করা উচিত বলে আমার মনে হয়, কারণ ওখানে মিরাজ যদি আর 20 রান বেশি করতেন, বা পরের দিকে মাহমুদুল্লাহ এবং জাকের, সেখানেও কি আরেকটু মানে স্ট্রাইক রেটটা বাড়তে পারতো কিনা। এক্স্যাক্টলি, তাদের জন্য একটু টাফ ছিল যে পরপর 2টো উইকেট পড়ে যাওয়ার পরে মানে তারা রেকগনাইজড 2 ব্যাটসম্যান শেষ, রিশাদ ছিলেন, কিন্তু তাদেরকে আসলে 12 ওভারের মতো খেলতে হতো। কিন্তু তারপর শেষ দিকে গিয়ে আরেকটু চালিয়ে খেলা উচিত ছিল। আলটিমেটলি মনে হচ্ছে হ্যাঁ, দুজনেই তো ওয়ানডের গতিতে খেলেছেন, কিন্তু উইকেটের দাবি অনুযায়ী তাদের হয়তো আরও 10-20টা রান বেশি করা উচিত ছিল। সো সবাই মিলে মিরাজ যদি আর 10-15 রান বেশি করতেন, রিয়াদ যদি আর 5-10 রান বেশি করতেন, জাকির যদি 10 রান বেশি করতেন, তাহলে কিন্তু ওই 30 রানটা আমাদের হতো। সেক্ষেত্রে একটা বাড়তি প্রেশার থাকতো, কিন্তু সেটা হয়নি। সব মিলিয়ে আসলে কালকে মানে বাংলাদেশের পারফরমেন্স ভালো ছিল না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো মানে টানা 11টা ম্যাচ আমরা জিতেছি, সো সেখানে তো জয়টা আসলে প্রত্যাশিতই ছিল। মানে সিরিজের বাকি 2 ম্যাচে কি মনে হচ্ছে যে মানে বাংলাদেশের কামব্যাক করার সুযোগ আছে কিনা? যেহেতু মাঠ একই, আমি বলছি যে উইকেট চেঞ্জ হইলেও আসলে আমি জানি না যে আচরণটা কেমন চেঞ্জ হবে। সেন্ট কিটসে নর্মালি ব্যাটিং উইকেট থাকে, সিপিএল যে খেলাগুলো হয় বেশিরভাগ সময় ব্যাটিং উইকেট থাকে। এবং যেটা বলছিলাম যে আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনও আমি বাংলাদেশকে বলবো বাংলাদেশ জেতা সম্ভব, যদিও মুশফিক, হৃদয় এবং মুস্তাফিজ নেই, তারপরেও বাংলাদেশে জেতা সম্ভব। কালকেও কিন্তু ম্যাচটা মানে অনেকটা টাইট মানুষ করে ফেলেছিল শুরুর দিকে, জাস্ট ওই ফাইন টিউনগুলো যদি করতে পারে এখনও সম্ভব, বাট টাফ হবে। কারণ মানে ওয়েস্ট ইন্ডিজ বুঝে ফেলেছে জিনিসটা যে হ্যাঁ কীভাবে এই জায়গাটা কীভাবে তারা বাংলাদেশকে কোন জায়গাটায় ধরতে পারে, বাংলাদেশের ঘাটতি জায়গা কোথায় আছে, এবং তাদের কনফিডেন্সটাও হাই থাকবে। সো বাংলাদেশের জন্য ডেফিনেটলি চ্যালেঞ্জ হবে, বাট জেতা সম্ভব অবশ্যই। এমনিতে আমরা বলছিলাম যে যুব দলের সাথে যদি কম্পেয়ার করি, এইখানে যুব দলের কিন্তু বেশ কজন ক্রিকেটার আছেন, আফিফ হোসেন যদি আমরা বলি, আরও অনেকেই আছেন। আমি বলছি যে মানে সেই বিচারে আপনার কি মনে হয় যে আরেকটু আরেক ধাপ সামনে তাদের পারফর্ম করা উচিত ছিল? মানে সবাই না বলতে বলতেও কিন্তু অনেকগুলো বছর তারা ক্রিকেট খেলে ফেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট তো তাই। ডেফিনেটলি আপনি আফিফের কথা বললেন, এই সিরিজে আফিফের খেলাটাও একটা বিস্ময়কর, মানে তিনি কি করলেন যে তাকে দলে ফেরানো হলো 1 বছর পর। হ্যাঁ, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তিনি যেহেতু রংপুর রাইডার্সের সঙ্গে গায়ানায় ছিলেন, তার ভিসাটা আছে, সেখানে তাকে নেওয়া হয়েছে। মানে আমি তাকে খাটো করছি না, বাট এটা বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের ক্রিকেটে এরকম অনেক হয়েছে যে পাওয়া যাচ্ছে না, তার ভিসা আছে তাহলে তাকে নিয়ে নাও, কারণ ভিসা ঝামেলায় যেতে হচ্ছে না, কারণ তিনি আসলে সেরকম কিছু করেননি। তো বাট তিনি যখন তাকে নেওয়া হয়েছে তার জন্য কিন্তু এটা বড় একটা সুযোগ। হ্যাঁ, এবং তিনি 5 নম্বরে খেলার সুযোগ পেয়েছেন কালকে, বড় একটা সুযোগ। এখানে মুশফিক নেই, হৃদয় নেই, তিনি বড় ইনিংস খেলতে পারতেন, শান্ত নেই, এবং তিনি মানে শুরুটাও খুব ভালো করেছিলেন, কিন্তু আলটিমেটলি সেই পুরনো সমস্যা মানে আউট হয়ে গেলেন। সো এই জায়গাগুলো তো ডেফিনেটলি আপনি যদি পরের ধাপে নিজেকে নিতে চান তাহলে এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। তানজিদ তামিম অসাধারণ খেলছিলেন কালকে, কিন্তু আলটিমেটলি 60 রানে তিনি আউট হয়ে গেলেন। দেখা গেছে এর আগেও এরকম দেখা গেছে। সো হয়তো অনেক দিন ধরে তিনি খেলছেন না, কিন্তু কমও না আবার। সো এই সুযোগগুলো তো কাজে লাগাতে হবে আপনি যদি মানে আপনার অথরিটি স্ট্যাম্প করতে চান। সৌম্য সরকার মানে সেই পুরনো কথা, আবার মানে এত বছর ধরে খেলছেন, কিন্তু কালকে তিনি যেভাবে আউট হলেন, ইভেন ক্যারিবিয়ান ধারাভাষ্যকাররা বলছিলেন যে সেই পুরনো সৌম্য সরকার সেই একইভাবে যতক্ষণ তিনি ক্রিজে আছেন অসাধারণ লাগছে, কিন্তু আলটিমেটলি এমন একটা শট খেলেন অফ স্টাম্পের বাইরে যেটা তিনি ক্যারিয়ারের অসংখ্যবার খেলেছেন, এবং যে শটের কোনো মানে নাই, না এটা ডিফেন্স না শট খেলছেন, মানে নাথিং শট। সো ওই জায়গাগুলো ওই যে নেক্সট লেভেলটায় যাওয়া হচ্ছে না। তারা সৌম্য যদি থাকতেন তাহলে কিন্তু বাংলাদেশের রান ডেফিনেটলি ওই যে 330-20 সেটা সৌম্য, লিটন তারা যদি থাকতেন হয়ে যেত। তানজিদ যদি তার 60 রানের ইনিংসটাকে একটা 90-100-তে নিয়ে যেতে পারতেন তাহলে কিন্তু হতো। আফিফ এত ভালো শুরু করেছিলেন, তিনি ক্যারি করতে পারলে হয়তো রিয়াদ এবং জাকের পরের দিকে এসে আরও চালিয়ে খেলতে পারতেন, তাদেরকে ওই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হতো না যে ধরবো নাকি মারবো। এই ছোটো ছোটো ব্যাপারগুলোই বড় ডিফেন্স মেক করে দেয়, এবং বাংলাদেশ সেই জায়গাটায় আসলে নেক্সট ধাপে যেতে পারছে না। তাহলে আসলে এই যে যুব দল এবং সিনিয়র দল আমরা যে এই ব্যবধানটা বলছি, এটা আসলে মানে সমাধান কি এক কথায় কিছু আছে? সমাধান একটা হলো ওভারঅল কোচিংয়ের ব্যাপার তো আছে, সিস্টেমের কথা বললাম, এবং নিজের মেন্টালিটি। এখন এই যে আফিফ বা সৌম্য যেভাবে আউট হলেন, এটা কিন্তু কোচদের আসলে বলে লাভ নেই, তারা তাই না। আপনার কালকে ওয়েস্ট ইন্ডিজের বোলিং কিন্তু এমন কোনো কঠিন কিছু ছিল না, এবং ওয়েস্ট ইন্ডিজে আপনার গত সিরিজে ইংল্যান্ডের সাথে ম্যান অফ দ্য সিরিজ হলো যে পেসার ম্যাথু ফোর্থ তিনি নাই, জেডেন সিলস এবং আলজাই জোসেফ ভালো পেসার, কিন্তু তারা সাদা বলে এতটা কনসিস্টেন্ট এখনও না। তারপর রোমারিও শেফার টেফার যারা আছেন, গুদাগেশ মরির চেয়ে আমি ডেফিনেটলি শিওর যে ভালো বলার, কিন্তু তার চেয়ে নাসুম আমাদের ভালো বলার আরও বেশি। সো এই বোলিংয়ের এগেনস্টে যদি আপনি 100-120 করতে না পারেন তাহলে আসলে কিছু করার নেই। ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম রনি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই আমাদের আয়োজন। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।